সাধারণ ইব্রাহিম থেকে ঢাকার ত্রাস প্রিন্স বনে যায় সে। আজকে আমরা তারই গল্প আপনাদের শোনাতে এসেছি। একজন গ্যাংস্টারের উত্থান পতন কিভাবে হয়েছিল সবই দেখতে পাবেন আজকের এক্সপ্লেনেশন থেকে। কিন্তু সিনেমাটি যেহেতু সিনেমা হলে চলছে, তাই অনুরোধ থাকবে এক্সপ্লেনেশনটি ভালো লাগলে সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে প্রিন্স মুভির ফুল এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা চিত্রনায়িকা দিলরুবাকে একটা মিউজিক ভিডিওর শুটিং সেটে দেখতে পাই। এমন সময় একটা কল আসলে দিলরুবাকে যেন ইতস্তত বোধ করতে দেখা যায়। একসময় শুটিং প্যাক আপ করে চলেই যায়। এরপর সিন শিফট করে দেখানো হয় জেলখানা। জেলখানায় বড় গ্যাংস্টার আফগানি পাঠান বড় আদর যত্নই পেতে থাকে। আফগানি জেল থেকে তার লোককে ফোন করে আজকেই কিছু একটা করতে বলে। ওইদিকে দিলরুবা শুটিং প্যাক আপ করে একটা জায়গায় এসে একজনের জন্য অপেক্ষা করে। সেই সময় বর্ডারের কাটা তার কেটে একজন আসলে তাকে গাড়িতে করে নিয়ে যায়। একই সময় পুলিশের স্পেশাল ফোর্স অফিসার মিনহাজকে ফোন করে একজনের ইন্টেল দেয়, জানায় সে আসছে। এবার কনফার্ম পুলিশ বেরিয়ে পড়ে কাউকে ধরার জন্য। এরপরে আমরা একটা জায়গায় অনেকজনকে একত্রিত হতে দেখি। সেখানে সবাই বলে আজকে সে আসলে একদম শেষ করে দেব। অনেক তাফালিং দেখেছি, আর নয়, নিজেকে অনেক বড় করে দেখে না, এবার বুঝবে আমরা কি। তখনই সেখানে উপস্থিত হয় প্রিন্স এবং তার টিম। সে এসে সবাইকে মারতে থাকে। চলে আসে পুলিশও। পুলিশ এসে হ্যান্ডমাইকে আত্মসমর্পণ করতে বলে প্রিন্সকে, জানিয়ে দেয় স্যারেন্ডার করলে অনেক কনসিডার করবে। কিন্তু প্রিন্স কোনো কথা শোনে না, উল্টো সবাইকে মেরে সেই বিল্ডিংই উড়িয়ে দেয়। তবে পুলিশের হাতে ধরা পড়ে প্রিন্সের এক চেলা। তাকে টর্চার করে পুলিশ প্রিন্সের খোঁজ চাইতে থাকলে চেলা জানায় তাকে কোথাও খুঁজে পাবেন না, সে সব সময় অদৃশ্য থাকে। একটু পরে অফিসার মিনহাজ এসে চেলাকে জিজ্ঞেস করে, প্রিন্স কোথায় আছে বলো, আমি প্রিন্সকে বাঁচাবো, সেই সাথে তুমিও ছাড়া পাবে। চেলা মুখ খোলার জন্য রাজি হয়। শুরু হয় চেলার জিজ্ঞাসাবাদ। জানায় প্রিন্স তখনও প্রিন্স হয়নি, নাম তার ইব্রাহিম। কাজের খোঁজে ঢাকা শহরে আসে। আমাকে এলাকায় কয়েকজন মারধর করতে থাকলে ইব্রাহিম আমাকে বাঁচায়। আমিও তাই ইব্রাহিম ভাইকে নিয়ে আসি আমার ওস্তাদ বাবুর কাছে। ওস্তাদের একটা বোন ছিল, তার নাম দিলরুবা। এই দিলরুবাকেই আমরা শুরুতে নায়িকা হিসেবে দেখেছিলাম। সেই দিলরুবাকে দেখে ভাই যেন চোখই সরাতে পারছিল না। প্রথম দেখায় প্রেমে পড়ার ব্যাপারটা আর কি। তো দিলরুবা তখন নায়িকা হয়ে ওঠেনি, একটা বারে বার ডান্সার হিসেবে কাজ করত। ইব্রাহিম সেই বারেই ছোটখাটো একটা কাজ নেয়। তো বারে দিলরুবা একদিন নাচতে থাকলে কয়েকজন বখাটে দিলরুবাকে উত্ত্যক্ত করে। ইব্রাহিম তা দেখে সহ্য করতে পারে না, তাই সবাইকে মারতে থাকে। এতে ইব্রাহিমকে পুলিশ ধরে নিয়ে যায় থানাতে, কারণ বড় এক নেতার ছেলেকে বারে মেরেছিল সে। যেহেতু বড় নেতার ছেলেকে মেরেছে, তাই পুলিশ ইব্রাহিমকে অনেক মেরে কোর্টে চালান দেয়। ইব্রাহিমের জেল হয়। মার খেয়ে ইব্রাহিম জেলে কাঁপতে থাকলে নজরে আসে পুরান ঢাকার ত্রাস গোপালের। গোপাল যখন জানতে পারে বড় নেতাকে মেরে ইব্রাহিম জেলে এসেছে, তখন অনেক খুশি হয় গোপাল। ইব্রাহিমের অনেক খাতির যত্ন করতে থাকে। আসলে গোপাল ইব্রাহিমকে দেখে শুরুতেই বুঝে গিয়েছিল ইব্রাহিম আসলে সাধারণ কেউ নয়, তার মধ্যে কিছু একটা ব্যাপার আছে। তাই গোপাল ইব্রাহিমকে বোঝায় যার ক্ষমতা নেই সে এই দুনিয়াতে টিকতে পারবে না, এই দুনিয়া চালায় আন্ডারওয়ার্ল্ড। গোপাল ইব্রাহিমকে আরো বোঝায় তুই যদি একবার হিংস্র হয়ে যাস তাহলে তোকে আর কেউই আটকাতে পারবে না। গোপাল ইব্রাহিমের জামিনেরও ব্যবস্থা করে। ইব্রাহিম এতে খুশি হয়ে যায়, কিন্তু গোপাল ইব্রাহিমকে বাইরে থাকা দুইটা বিদেশি কবুতর সামলানোর নির্দেশ দেয়। ইব্রাহিম বিদেশি কবুতর সম্পর্কে কিছু বুঝতে না পারলেও জানিয়ে দেয় সে সামলাবে। ইব্রাহিম জেল থেকে বাইরে আসলে দিলরুবা ইব্রাহিমকে রিসিভ করে। ইব্রাহিম উত্ত্যক্তকারীদের দেখে নিতে চাইলে দিলরুবা জানায় কাউকে কিচ্ছু করতে হবে না। এরপর ইব্রাহিম সহ দিলরুবার ভাই বাবু ওস্তাদ আসে বিদেশি কবুতরের খোঁজে। কবুতর দুইটা আসলে ছিল দুইটা বিদেশি পিস্তল। পিস্তল পেয়ে বাবু ওস্তাদ বেশ খুশি হয়। এর মধ্যে গোপাল জেল থেকে ছাড়া পায়, কিন্তু তার দুই পিস্তলের সে খোঁজ পায় না, কারণ দুজন এসে বাবু ওস্তাদকে দিলরুবার সামনেই মেরে পিস্তল দুইটা নিয়ে চলে যায়। দিলরুবা নিজের ভাইয়ের মৃত্যু চোখের সামনে দেখে কান্নায় ভেঙে পড়ে। তবে সে কিছু করতে পারে না। যেহেতু গোপাল তার এক লোককে হারিয়ে ফেলেছে, তাই বাকি লোকদের নিয়ে আসে নিজ বাড়িতে। ইব্রাহিমকেও নিয়ে আসে বাড়িতে। ইব্রাহিম আবার গোপালের কাছে দিলরুবার খোঁজ চায়, কারণ দিলরুবাকে সে খুঁজে পাচ্ছে না। গোপাল জানায় ব্যাপারটা আমি দেখছি। এরপর গোপাল তার গ্যাংয়ের মান্নান, নূর, তালেব সহ অনেকের সাথে পরিচয় করিয়ে দেয় ইব্রাহিমকে। পরের দিন যারা বাবু ওস্তাদকে মেরেছিল তারা দুই পিস্তল গোপালের কাছেই বিক্রি করতে আসে, কিন্তু গোপাল পিস্তলের গায়ে জি লেখা দেখে বুঝতে পারে পিস্তল দুটা তারই ছিল, জিতে তার নাম। গোপাল বুঝতেও পারে বাবু ওস্তাদকে তারাই মেরেছে, তাই তাদেরকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এবার শুরু হয় গ্যাং ওয়ার। ইব্রাহিমও দুজনের পেছনে লাগে। একসময় ধরে জিজ্ঞেস করে দিলরুবা কোথায়। তারা জানায় দিলরুবা কোথায় আমরা জানি না। ইব্রাহিম ব্যাপারটা নিতে পারে না,
রেগে গিয়ে তাদের গুলি করে মেরেই ফেলে। ইব্রাহিম যাদের মারে তাদের দুজনের একজন আবার ছিল এলাকার কমিশনারের ছেলে। তাই পুলিশ সহ এলাকার সব গ্যাংস্টার ইব্রাহিমকে খোঁজা শুরু করে। এখান থেকেই শুরু হয় ইব্রাহিম ওরফে প্রিন্সের উত্থান। ইব্রাহিম আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। গোপাল আন্ডারগ্রাউন্ডে ইব্রাহিমকে দিতে থাকে গ্যাংস্টারের ট্রেনিং। গোপাল ট্রেনিং দেওয়ার মাঝে ইব্রাহিমকে জানায়, আমি আফগানি পাঠানের হয়ে কাজ করি। সে পুরান ঢাকার সবচেয়ে বড় গ্যাংস্টার, কিন্তু একদিনেই কিন্তু সে আন্ডারওয়ার্ল্ড ডন হয়ে ওঠেনি। তুইও পরিশ্রম কর, এমন গ্যাংস্টার হতে পারবি। কথাগুলো ইব্রাহিমকে উজ্জীবিত করে। এবার কেটে যায় 6 মাস। একদিন আফগানির আস্তানায় পুলিশ রেড দেয়। পুলিশ এসে আফগানির সব লোকদের মেরে ফেলে। আফগানিও যখন প্রায় ধরা খেতেই বসেছিল তখন ইব্রাহিম এসে হাজির হয়। সব পুলিশদের মেরে ইব্রাহিম আফগানিকে রক্ষা করে। যার আন্ডারে এই রেড দেওয়া হয়েছিল, আফগানি সেই পুলিশকে ধরে নির্মমভাবে সবার সামনে হত্যা করে। এরপর ইব্রাহিমকে দেখে আফগানি বলে, কে তুই? এভাবে হাজির হয়ে আমাকে বাঁচালি? তুই তো আসলে সাধারণ কেউ না, তুই হচ্ছিস একজন প্রিন্স। এখন থেকে তোর নাম দিলাম আমি প্রিন্স। ঠিক এখান থেকেই ইব্রাহিম হয়ে যায় প্রিন্স। তাই আমরাও এখন থেকে ইব্রাহিমকে প্রিন্স বলেই ডাকবো। এতগুলো পুলিশ মারাই প্রিন্সকে আবারও পুলিশ খুঁজতে থাকে। তাই প্রিন্সকে আন্ডারগ্রাউন্ড হতে হয়। প্রিন্স নতুন এলাকায় এসে বাসা ভাড়া নেয়। গোপাল ফোন করে প্রিন্সকে সাবধানে থাকতে বলে। সাথে জানাই, আফগানি আগামীকাল আমাদের দেখা করতে বলেছে। প্রিন্স তখন ফোনে গোপালকে জানায়, আফগানি একা এলাকার ভাগ পাবে না, আমাদেরও দিতে হবে। সেটা আগামীকাল আপনি আফগানিকে জানিয়ে দেবেন। গোপাল বলে, এই ব্যাপারটা পরে দেখছি। প্রিন্স যে বাসায় ভাড়া থাকে সেই বাসার উপরতলায় বাড়িওয়ালার সাথে থাকতো মেয়ে সোনিয়া। প্রথম দেখাতেই প্রিন্স এবং সোনিয়া দুজনের বেশ ভালো নজরে আসে। পরের দিন গোপাল প্রিন্সকে নিয়ে আসে আফগানির কাছে। আফগানি প্রিন্সকে দেখে খুশি হয়। তার অন্যান্য সব গ্যাংস্টারের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রিন্স তখন আফগানির সাথে হাত মেলাতে চাইলে আফগানি হাত মেলায় না। ব্যাপারটা ভালো লাগে না প্রিন্সের। এরপর আফগানি গোপালকে 20 লাখ টাকা দেয়। নিজের গোলাম বানানোর জন্য সে এমনটা করেছে। কিন্তু গোপাল টাকার বদলে কিছু এলাকা নিজে দেখতে চায়। এতে আফগানির ছেলে অনেক রেগে যায় গোপালের ওপরে। মারতে চাইলে আফগানি তার ছেলেকে আটকায়। এরপর আফগানিও অপমান করতে থাকে গোপালকে। দেখাতে বলে ডাক্তার, আর জানাই সবাইকে দিয়ে সব কাজ হয় না। প্রিন্স এসব শুধু বিরক্তের সাথে দেখে। বাইরে এসে প্রিন্স গোপালকে বলে, এই আফগানি সহজে কিছু দেওয়ার মতো লোক না, তবে সময় হয়েছে নিজেদের দেখিয়ে দেওয়ার। অনেকদিন তো মুরগি হয়ে আছি আমরা, এবার সিংহ হয়ে দেখানোর সময় চলে এসেছে। প্রিন্স তার লোকদের বলে দেয় মেশিন রেডি করতে। আরো অনেক লোকজনও জড়ো করতে বললে সবাই যেন খুশি হয়ে এইটা করতে চায়। প্রিন্স গোপালের থেকে অনুমতি চাইলে গোপাল চুপচাপ থাকে। আর চুপচাপ থাকা মানে সম্মতির লক্ষণ। এর মধ্যেই প্রিন্স তার চেলার থেকে জানতে পারে তার মা ঢাকায় এসেছে, কিন্তু ঢাকার কোথায় আছে তা জানে না। প্রিন্স তার চেলাকে জানিয়ে দেয় সে যেন মাকে খুঁজে বের করে, আর এর সব কিছু থেকে মাকে যেন দূরে রাখে। পরের দিন প্রিন্স মোটরসাইকেল নিয়ে বের হলে রাস্তায় বাড়িওয়ালার মেয়ে সোনিয়ার সাথে দেখা হয়। সোনিয়া প্রিন্সের মোটরসাইকেলে করে বাড়ি আসে। এতে দুজনের মাঝে আরো সুসম্পর্ক গড়ে ওঠে। বাড়ি এসে সোনিয়া ফোন করে প্রিন্সকে নিয়ে একটু শপিং এ যেতে চাইলে প্রিন্স না করতে পারে না। প্রিন্স তাকে নিয়ে শপিং এ চলে আসে। সিঁড়িতে সোনিয়া ধাক্কা খেলে এক সুন্দর রোমান্টিক মুহূর্তের দেখা পাওয়া যায়। সেই সময় প্রিন্সের লোক মান্নান একটা মিশনের জন্য বারবার প্রিন্সকে ফোন করলে প্রিন্স কোনো ফোন ধরে না। তাই গোপালকে দিয়ে ফোন করায়। গোপাল কল করলে প্রিন্স কল রিসিভ করে। তখন গোপাল তাকে দ্রুত আসতে বলে। তাই প্রিন্স সোনিয়াকে একটা রেস্টুরেন্টে বসিয়ে তার গ্যাংয়ের কাছে চলে আসে। এসে জিজ্ঞেস করে, সব মেশিন চলে এসেছে নাকি? সবাই জানায় হ্যাঁ চলে এসেছে। প্রিন্স সব মেশিন বুঝিয়ে নেয়। সেখানেও গোপাল থাকে। মেশিন পাওয়ার পর প্রিন্স বলে, আফগানি পাঠানকে মারার জন্য আমার ভাইপাররা একাই যথেষ্ট। এখন থেকে আমার টিমের নাম ব্ল্যাক ভাইপার্স। মেশিন পেয়ে প্রিন্সের টিম অ্যাটাকে নামে। আফগানির অনেকগুলো এলাকা দখলে নিয়ে নেয়। ওইদিকে রেস্টুরেন্টে একের পর এক খাবার আসলে সোনিয়া যেন অবাক হয়ে যায়, আবার টেনশনেও পড়ে যায়। এতগুলো খাবার আসলে কোথা থেকে আসছে? এলাকা দখল করার পর প্রিন্স রেস্টুরেন্টে ফিরে আসলে সোনিয়া জিজ্ঞেস করে, এতগুলো খাবার কি তুমি অর্ডার দিয়েছিলে? প্রিন্স জানায় সেই অর্ডার করেছিল। এতে সোনিয়া অনেক খুশি হয়ে যায়। এর মধ্যেই আফগানি জেনে ফেলে প্রিন্স ব্ল্যাক ভাইপার্স নামে টিম বানিয়ে ফেলেছে, আর তাকে শেল্টার দিচ্ছে গোপাল। এইটা শুনে আফগানির ছেলে অনেক রেগে যায়। বাবাকে বলে, আগেই তোমাকে বলেছিলাম গোপালকে মেরে ফেলো, কিন্তু তুমি মেরে ফেললে না, এখন ঠেলা সামলাও। আফগানি এরপর আরো জানতে পারে প্রিন্স অলরেডি তার অনেকগুলো জায়গা দখল করে নিয়েছে। এতে আফগানি অনেক রেগে যায়, আবার সবাইকে শান্তও থাকতে বলে। ওদিকে সোনিয়া প্রিন্সের জন্য বাসা থেকে নিয়ে আসে খাবার। এরপর সোনিয়া পরে আসে প্রিন্সের দেয়া ড্রেস। সোনিয়ার ড্রেসটা পরে আসলে প্রিন্স সোনিয়ার দিক থেকে চোখই সরাতে পারে না। শুরু হয় দুজনের রোমান্স। সারাদিন অনেক জায়গায় ঘোরাঘুরি করে বাড়িতে নিয়ে আসলে বাড়ির সামনে প্রিন্স সোনিয়াকে চুমু দেয়, যা আবার দেখে ফেলে সোনিয়ার বাবা। সোনিয়া ঘরে আসলে বাবা সোনিয়াকে অনেক শাসায়, বলে, তুই কি চিনিস এই প্রিন্সকে? এসব কি শুরু করেছিস?
সোনিয়া জানায়, আমি প্রিন্সকে ভালোবাসি। বাবা 7 দিনের মধ্যে সোনিয়াকে বিয়ে দিতে চাইলে সোনিয়া বলে, আমি মরে গেলেও প্রিন্স ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এদিকে আফগানি গোপালকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি কাজটা কি ঠিক করছো? গোপাল জানায়, এখন প্রিন্সের সময়। প্রিন্স আন্ডারওয়ার্ল্ড শাসন করতে এসেছে। গোপাল আরও জানায়, আমি কয়েকটা এলাকা নিতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো দিলেন না। এখন আপনি পস্তান। আফগানি এবার গোপালের সাথে বসতে চায়। গোপাল বলে, এভাবেই তো রিস্ক। আপনার ভাই জাকিরকে জামিন রাখেন, তাহলেই বসবো। আফগানি হেসে জানায়, আচ্ছা ঠিক আছে, জাকির আমার জীবনের চেয়েও বেশি মূল্যবান। পরের দিন প্রিন্স বের হলে সোনিয়াও ব্যাগপত্র নিয়ে বের হয়। এরপর প্রিন্সকে জানায়, বাবা আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাচ্ছে। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, তাই তোমার সাথেই পালাতে চাই। প্রিন্স আর কি করবে, সোনিয়াকে নিয়ে যেতে থাকে কাজী অফিসের দিকে। সেই সময় গোপাল আফগানির সাথে দেখা করতে বের হয়। এ নিয়ে আবার গোপালের স্ত্রী নন্দা অনেক টেনশন করে, কারণ আফগানি তো একজন কসাই। গোপাল জানায়, সমস্যা হবে না, তার ভাই জাকিরকে জামিন রেখেছে। জাকিরের জীবনের বিনিময়ে আফগানি তাকে কিছুই করতে পারবে না। গোপাল প্রিন্সকে ফোন করে জানিয়ে দেয়, আমি আফগানির বাড়ি যাচ্ছি, তুই দ্রুত চলে আসিস। এরপর গোপাল তার লোকদের নিয়ে আফগানির আস্তানায় আসলে আফগানের লোকেরা সবাইকে গুলি করে মেরে ফেলে, শুধু গোপালকে বাঁচিয়ে রাখে। সেই সময় কাজী অফিসে প্রিন্স আর সোনিয়া বিয়ে করে ফেলে। এদিকে আফগানি নিচে হাতে গোপালকে নির্মমভাবে মেরে ফেলে। প্রিন্স না আসায় আফগানি বলে, এ যাত্রায় তুই তো বেঁচে গেলি, কিন্তু পরের বার আর বাঁচতে পারবি না। প্রিন্সের এক চেলা মান্নান তখনও বেঁচে ছিল। আফগানি তাকে দিয়ে ভাই জাকিরকে ফোন করিয়ে ছাড়িয়ে নেয়। মান্নানকে দিয়ে একটা কাজ করিয়ে নেয়। মান্নানকে না মেরে আফগানি তাকে ছেড়ে দেয়। অন্যদিকে রাস্তায় গোপালের স্ত্রী সন্তানের উপরে আফগানির লোকেরা গুলি চালালে সন্তান মারা যায়। নন্দা তখন পাল্টা গুলি চালানোতে বেঁচে যায়। রাতে প্রিন্স সোনিয়ার সাথে বাসর ঘরে ভালোবাসার কথা জানাতে থাকলে একটা কল আসে, আর এই কলে প্রিন্সের জীবন যেন ওলট পালট হয়ে যায়। প্রিন্স জানতে পারে গোপাল সহ কাছের অনেক লোককে মেরে ফেলেছে আফগানি। প্রিন্স ছুটে আসে গোপালের বাসায়। এসে শুধু নিথর দেহই দেখতে পায়। মান্নান জানায়, অনেক নির্মমভাবে মারা হয়েছে। প্রিন্স এবার প্রচন্ড রেগে যায় মান্নানের ওপর, কেন সে আফগানিকে কিছু না করে এখনো বেঁচে আছে। প্রিন্স এবার আফগানির ওপরে প্রচন্ড রেগে যায়, জানিয়ে দেয় আফগানিকে ধ্বংস করেই সে শান্ত হবে। প্রিন্স এরপর সোনিয়া আর গোপালের ওয়াইফ নন্দাকে নিয়ে নতুন জায়গায় আসে। সেখানে প্রিন্স সোনিয়াকে জানায়, আমাকে যে বড় করেছে, ব্যবসায় পার্টনার হিসেবে রেখেছে, তাকে প্রতিপক্ষ মেরে ফেলেছে, তাই তোমাদের এখন এখানে থাকতে হবে। আমি এর প্রতিশোধ নিয়েই শান্ত হব। বৌদি তখন প্রিন্সকে জানায়, তুমি একা না, আমিও আছি তোমার সাথে, তুমি নিজেকে কখনো একা ভেবো না। প্রিন্স এরপর শুরু করে দেয় তার খেলা। এক এক করে অনেক আফগানি লোকদের মেরে ফেলে আর টাকা ছিনিয়ে নেয়। আফগানি এজন্য পুলিশকে ডেকে বলে, আপনাদের এত টাকা দিয়ে রাখি আর আপনারা প্রিন্সকে ধরতে পারছেন না। পুলিশ জানায়, প্রিন্স কোথায় থাকে তা আমরা কেউই জানি না। আফগানি এরপর তার ছেলেকে নির্দেশ দেয় প্রিন্সের কাছের লোককে ধরে আনতে। প্রিন্স এই পর্যায়ে দেখা করতে আসে তার মায়ের সাথে, কিন্তু বেশিক্ষণ থাকে না, দেখেই চলে যায়। অন্যদিকে তখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে প্রিন্সের ওয়াইফ সোনিয়াকে। নন্দা তখন বাধা দিলেও নন্দাকেও অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। কোর্টে চালান দেয় তাদের। কোর্টে বিপক্ষ লয়ারের কাছ থেকে সোনিয়া প্রথমবার জানতে পারে প্রিন্স একজন গ্যাংস্টার। অনেক মানুষকেও সে মেরেছে। পুলিশ প্রিন্সকে তন্ন তন্ন করে খুঁজছে। লয়ার সোনিয়া এবং গোপালের ওয়াইফ নন্দার 4 দিনের রিমান্ড চায় প্রিন্সের খোঁজ বের করে নিয়ে আসার জন্য। এদিকে সোনিয়া প্রিন্সের সম্পর্কে সব জেনে একদম স্তব্ধ হয়ে যায়, মনও খারাপ করে। আফগানি এরপর প্রিন্সকে কল করে বলে, তুই আমার সাথে মিটিংয়ে বস, আমি সোনিয়ার জামিনের ব্যবস্থা করছি। প্রিন্স বলে, গোপালের মতো আমাকেও মারার প্ল্যান করছিস না? আফগানি হেসে বলে, আরে না, শুধু ভাবিকে জেল থেকে বের করে নিয়ে আসতে চাইছি। প্রিন্স এবার নন্দা বৌদিকেও জামিন করাতে বললে আফগান জানায়, ওকে বের করা যাবে না, খুনির ওয়াইফ বলে কথা। আফগানি এরপর মিটিংয়ের জন্য তার বাড়িতে আসতে বলে প্রিন্সকে। সোনিয়া জামিন পেয়ে বের হলে প্রিন্স সোনিয়াকে বলে, তুমি তো এখন আমার সম্পর্কে সবকিছু জানো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, এজন্য সব সত্য আড়াল করে তোমাকে বিয়ে করেছি। তার কাছে ক্ষমাও চায় প্রিন্স। সবকিছু শুনে সোনিয়া প্রিন্সকে মাফ করে দেয়, সাথে বলে, যাদের জন্য আমি জেলে গিয়েছি তাদেরকে তুমি ছাড়বে না। প্রিন্স তখন যেন শুধু আগুনের মতো জ্বলতে থাকে। পরের দিন আফগানি তার বাড়িতে এক মজলিসের ব্যবস্থা করে। এতে অনেক মানুষের সমাগম হয়। এই মজলিস মূলত প্রিন্সের জন্য। প্রিন্সকে আজ মেরে সবার সাথে আনন্দ ভাগাভাগি করবে। একটু পরে প্রিন্স হাজির হয় এক পিয়ানো নিয়ে। সেই পিয়ানো নিয়ে গাড়ি থেকে নামলে আফগানি সহ সবাই হাসতে থাকে, কিন্তু এই হাসি একটু পরেই দুঃখে পরিণত হয়। পিয়ানোটা আসলে একটা মেশিন গান। প্রিন্স পিয়ানোকে এক মেশিন গানে রূপান্তর করে সবাইকে নির্বিচারে মারতে থাকে। আফগানি মেশিন গানের গোলার ফুলকি দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। প্রিন্স এরপর আফগানির বাড়িসহ সব কিছু ধ্বংস করে ফেলে। এরপর পুরো ঢাকা প্রিন্স নিজের করে নেয়। এদিকে পুলিশের স্পেশাল ফোর্সকে এক ঊর্ধ্বতন কর্মকর্তা আন্ডারগ্রাউন্ড নিজেদের করে নেওয়ার নির্দেশ দেয়।
আর এর সব কিছুর দায়িত্ব দেওয়া হয় অফিসার মিনহাজকে। মিনহাজ এই মিশনটা দেয় জুলফিকারকে। এই জুলফিকারের ভাই হচ্ছে ইব্রাহিম তথা প্রিন্স। তাই মিনহাজ প্রিন্সকে ধরার জন্য জুলফিকারকে দায়িত্ব দেয়, কারণ সে তার ভাই সম্পর্কে সবার চেয়ে ভালো জানে। আবার মিনহাজ বলে, তোমার ভাইকে তুমি ধরবে তো? জুলফিকার জানায়, সন্ত্রাসী কখনো ভাই হয় না। মিনহাজ প্রিন্সের হিংস্র হয়ে ওঠার কারণ জানতে চাইলে জুলফিকার জানায়, আমরা মধ্যবিত্ত পরিবারের, সবকিছুই ঠিকঠাকই চলছিল। প্রিন্সের আসল নাম ইব্রাহিম। সে একজনকে ভালোবাসত, কিন্তু তাকে অ্যাসিড ছুঁড়ে মারে একজন। ইব্রাহিম তাই সবার সামনে সেই লোককে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলে। এরপর নিজেকে বাঁচাতে ঢাকায় চলে আসে। এরপর কি হয় তা তো তোমরা দেখছোই। প্রিন্সকে এরপর গ্যাংস্টারের সাথে বসতে দেখা যায়। সেখানে প্রিন্সের বিপরীতে একজন কথা বললে প্রিন্স তাকে গুলি করে মারে। এরপর জানায়, আন্ডারওয়ার্ল্ড এখন আমার ইশারায় চলবে। এতে আমার সাথে যে চলবে তার জন্য মিষ্টি, আর যে আমার শত্রুর সাথে চলবে তার জন্য বুলেট বৃষ্টি। এই পর্যায়ে আবার আমরা দিলরুবাকে দেখতে পাই। দিলরুবা এখন বড় নায়িকা। পুলিশ চিত্রনায়িকা দিলরুবাকে প্রিন্সের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এরপর প্রিন্স কোথায় আছে তা জানতে চাইলে দিলরুবা জানায় সে জানে না, কিন্তু পরবর্তীতে প্রিন্স এবং দিলরুবাকে একসাথেই দেখা করতে দেখা যায়। প্রিন্স জানায়, সেদিন তোমাদের বাড়ির সামনে গিয়ে দেখি তোমার ভাইয়ের লাশ, কিন্তু তুমি কোথাও নেই। দিলরুবা বলে, আমার সামনে আমার ভাইকে মারা হয়েছে, আমি শুধু চেয়ে চেয়ে দেখছিলাম, কিছুই বলতে পারিনি। প্রিন্স বলে, তোমাকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। দিলরুবা বলে, আমি কিন্তু তোমাকে চোখে চোখেই রাখছিলাম। একটু পরেই প্রিন্সের চেলা ফোন করে পরের দিনের মিশনের কথা বলে প্রিন্সকে। তখন দিলরুবা জানায়, আমার আগামীকাল বার্থডে, তোমার কিন্তু আসতেই হবে। পরের দিন প্রিন্স চলে আসে দিলরুবার বাড়িতে। দিলরুবা এতে খুশি হয়। প্রিন্স দিলরুবাকে উপহার দেয় একটা নেকলেস। দুজন একসাথে বার্থডে কেক কাটে। এরপর দুজন যখন রোমান্সের দিকে ধাবিত হয়, তখনই প্রিন্স পিছিয়ে আসে। মনে পড়ে যায় ওয়াইফ সোনিয়ার কথা। প্রিন্সকে এরপর ডাকে নেতা আজাদ। আজাদ প্রিন্সকে জানায়, শুধু তাকে যেন নির্বাচনে জয়লাভ করিয়ে দেয়। একবার যদি নির্বাচনে জিতে যায় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, হলে নির্বিঘ্নে সকল কাজ সে প্রিন্সকে করতে দেবে। প্রিন্স জানায় সে আছে। এরপর আজাদের নির্বাচনী প্রচারণায় অংশ নেয় প্রিন্স। চলে আসে ভোটের দিন। প্রিন্সের লোকজন সব কেন্দ্র দখল করে ফেলে। এতে আজাদ বিপুল ভোটে জয়লাভ করে। দিলরুবা অভিনন্দন জানাতে আসে আজাদকে। এরপর সবাই একসাথে পার্টি করে। পার্টিতে একসাথে নাচে প্রিন্স, দিলরুবা। মান্নান ঠিক এরপরে এক বিশাল গন্ডগোল পাকিয়ে ফেলে। সে সোনিয়া ভাবিকে বলে, নায়িকা দিলরুবা টিভিতে যত সুন্দর বাস্তবে তত সুন্দর নয়, ভাইয়ের সাথে দেখেছি। এতে সোনিয়া মনে করে নায়িকা দিলরুবার সাথে প্রিন্সের সম্পর্ক আছে, এজন্য প্রিন্স তাকে আর সময় দেয় না। তাই জিজ্ঞেস করে, ওই নায়িকার সাথে প্রিন্সের কি সম্পর্ক? মান্নান, নন্দা বৌদি সবাই ব্যাপারটা এড়িয়ে যায়। নির্বাচনের পর এমপি আজাদ পাল্টি নেয়। এলাকার কমিশনার প্রিন্সের এলাকা দখল করতে থাকে। এ নিয়ে প্রিন্সের লোকদের সাথে কথা কাটাকাটি হয়। নেতার এমন পোল্ট্রি খাওয়ার ব্যাপারটা নিয়ে প্রিন্স চিন্তা করতে থাকলে সোনিয়া এসে প্রিন্সকে বলে, নায়িকা দিলরুবার সাথে তোমার কি সম্পর্ক? প্রিন্স জানায়, নায়িকার সাথে আমার পরিচয় আছে ঠিকই, কিন্তু কোনো সম্পর্ক নেই। তবুও সোনিয়া কথাগুলোকে স্বাভাবিকভাবে নেয় না। প্রিন্স আর কোনো কিছু না বলে সোজা চলে আসে আজাদের অফিসে। আজাদ পোল্ট্রি নেওয়ায় প্রিন্স এসে আজাদের উপর রাগ দেখাতে থাকলে প্রিন্স দেখতে পায় সেখানে আফগানি উপস্থিত আছে। আফগানি তখন শোনাতে থাকে তার কথার ফুলঝুরি। বলে, আমি তো এখন জেলে, তারপরও ও বাইরে, তাহলে বোঝ খেলা কোন দিকে চলে গিয়েছে। এমন সময় কমিশনার আসলে প্রিন্সের সাথে কমিশনারের কথা কাটাকাটি শুরু হয়। প্রিন্স একসময় পিস্তল ধরে কমিশনারের বুকে। আজাদ কোনো মতে প্রিন্সকে সামলিয়ে তার অফিস থেকে পাঠিয়ে দেয়, কিন্তু কমিশনারের মাথা ঠিকই গরম হয়ে যায়। তাই সে এলাকার গ্যাংস্টার এবং পুলিশদের নির্দেশ দেয় প্রিন্সকে একদম শেষ করে দিতে। কিন্তু প্রিন্সের লোক উল্টো কমিশনারকেই পরবর্তীতে বাড়ির সামনে গুলি করে মেরে ফেলে। পুলিশ প্রিন্সের লোকদেরও ধরতে থাকে, মারতে থাকে। এমন সময় দিলরুবা প্রিন্সকে বর্ডার পার করিয়ে দেয়, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ওই কাঁটা তার কেটে আসলে তখন দিলরুবার কাছে প্রিন্সই এসেছিল। প্রিন্স এরপর গোপন আস্তানায় আবারও সবাইকে একত্রিত করে আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে ব্রিফিং করতে থাকলে মিনহাজ তার টিম নিয়ে সেখানে হামলা করে। প্রিন্সের গোপন আস্তানার খোঁজ মিনহাজকে কেউ একজন দেয়। শুরু হয় দুই পক্ষের বন্দুক যুদ্ধ। একসময় ভাই জুলফিকার প্রিন্সকে ধরে ফেলে। ধরার পর প্রিন্সকে স্যারেন্ডার করতে বলে জুলফিকার। শোনায় আইনের কিছু নিয়ম কানুন। প্রিন্স তখন জানায়, এত আইন কই থাকে যখন একের পর এক সাধারণ ধর্ষণ আর সাধারণ মানুষ খুন হয়। জুলফিকার এবার প্রিন্সের বুকে গুলি চালাতে চাইলে প্রিন্সও বলে, কর গুলি। কিন্তু জুলফিকার গুলি করতে পারে না, নিজের ভাই তো, ইমোশনাল হয়ে যায়। সেই সুযোগে প্রিন্স গাড়ি নিয়ে সেখান থেকে চলে যেতে থাকলে পুলিশ পিছু নেয়। একসময় পুলিশ চারিদিক থেকে প্রিন্সকে ঘিরে ধরে। প্রিন্স তখন গাড়ি থেকে মেশিন গান বের করে সবাইকে নির্বিচারে গুলি করে মারা শুরু করে। গুলি গিয়ে লাগে মিনহাজের হাতেও।
তাই এক পুলিশ মিনহাজকে নিয়ে সেখান থেকে চলে যায়। প্রিন্স সবাইকে মেরে আসে সোনিয়ার কাছে। এরপর সোনিয়াকে রেডি হতে বলে, জানাই এই এলাকা আমাদের জন্য সেফ না, আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে। কিন্তু সোনিয়া প্রিন্সকে আর বিশ্বাস করতে চায় না, তাই প্রিন্সের দিকে বন্দুক তাক করে। তখন মান্নান সেখানে উপস্থিত হয়। সোনিয়ার থেকে পিস্তল নিয়ে প্রিন্সের দিকে মান্নান পিস্তল তাক করে। তখন জানা যায় সোনিয়াকে দিলরুবার ব্যাপারে এই মান্নানই ফসলিয়েছে। এই মান্নান সামনাসামনি প্রিন্সের হয়ে কাজ করলেও সে আসলে আফগানি লোক। আফগানি ছদ্মবেশে পাঠিয়েছিল প্রিন্সের টিমে। মুভির শুরুতে জেলখানা থেকে আফগানি যাকে কল করে আর খেলা শেষ করতে বলে, সেইটা মান্নানই ছিল। পুলিশকে প্রিন্সের গোপন আস্তানার খবর মান্নানই দিয়েছিল। এমনকি গোপালকে মারার পেছনেও মান্নানেরই হাত আছে। এসব বলার পর মান্নান প্রিন্সকে মারতে চাইলে নন্দা পেছন থেকে মান্নানকে গুলি করে মেরে ফেলে। স্বামীর হত্যার প্রতিশোধ সে নিয়ে নেয়। এর মধ্যেই পুলিশ প্রিন্সের বাড়ি ঘিরে ফেলে। প্রিন্স সোনিয়া এবং নন্দাকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়ে ভেতরে সে একাই পুলিশের জন্য অপেক্ষা করে। পুলিশও এসে প্রিন্সকে ধরে ফেলে, কিন্তু তখনই একটা কল আসলে পুলিশ প্রিন্সকে ছেড়ে দিতে বাধ্য হয়। প্রিন্সকে ধরার মিশনও ক্যান্সেল হয়ে যায়। আসলে এই খেলাটা খেলেছে আজাদ। সে টাকার বিনিময়ে প্রিন্সকে বাঁচিয়েছে, আর প্রিন্সও জানতো আজাদ তার সাথে পল্টি নিতে পারবে না। পুলিশ প্রিন্সকে না ধরে চলে গেলে প্রিন্স আসে তার মায়ের কাছে। এসে মাকে বলে, ভালো হয়ে যাব মা, তোমার জন্য স্যারেন্ডারও করব, তোমার থেকে আর দূরে থাকতে চায় না। এসব বলে মাকে কোলে করে নিয়ে আসে তার গাড়িতে। পথের মধ্যে প্রিন্সের গাড়ি আটকায় পুলিশ। এর মধ্যেই জুলফিকারই গ্রেফতার করে প্রিন্সকে, তাও কিনা মায়ের সামনে। মিনহাজের জন্য জুলফিকারকে বাহবা দেয়। অন্যদিকে তখন দিলরুবাকেও পুলিশ ধরে জেলে নিয়ে যায়, কারণ দিলরুবা প্রিন্সকে সাহায্য করেছিল। এদিকে মিনহাজ প্রিন্সকে গাড়িতে ওঠালে মা অনেক ইমোশনাল হয়ে যায়। তখন জুলফিকার তার মায়ের কাছে এসে বলে, সন্ত্রাসীরা কখনো আপন হয় না, তোমার ইব্রাহিম অনেক আগেই হারিয়ে গিয়েছে। যখন সে একজনকে মেরে ঢাকা শহরে এসেছিল তখনই আমরা তাকে হারিয়েছি, তাই কষ্ট পেও না মা। মা কথাগুলো শুনে ইমোশনাল হয়। মিনহাজ প্রিন্সকে গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে থাকলে মাঝ রাস্তায় এক ঊর্ধ্বতন কর্মকর্তা মিনহাজকে ফোন করে জানায়, প্রিন্সকে কোর্টে তুলে লাভ নেই, তার বিরুদ্ধে কেউ সাক্ষী দেবে না, এমনিতেই ছাড়া পাবে, তাই যা করার এখনই করো। মিনহাজ এই ফোন পেয়ে মাঝ রাস্তায় ব্রিজের উপর গাড়ি থামায়। তারপর প্রিন্সকে গুলি করে। প্রিন্স গুলি খেয়ে ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। সিনের পর রাজস্থানের মরুভূমিতে নিয়ে যাওয়া হয়। সেখানে গুন্ডারা একটা গোষ্ঠীর উপর হামলা করলে প্রিন্স হাজির হয়ে সবাইকে নৃশংসভাবে মেরে ফেলে। আমরা যে প্রিন্সকে মৃত ভেবেছিলাম, আসলে সেদিন মিনহাজ প্রিন্সকে কোনো গুলিই করেনি। হ্যাঁ, গুলি করেছে, কিন্তু সেখানে বুলেট ছিল না। মিনহাজ যেন প্রিন্সকে না মারে সেটা আবার মিনহাজকে জানিয়ে দেওয়া হয়েছিল। প্রিন্সের আত্মগোপনের জন্য এই সাহায্যটা করে মিনহাজ। এদিকে রাজস্থানে দিব্যি ঘুরে বেড়াচ্ছে প্রিন্স। আর এখানেই মুভিটি শেষ হয়। সত্যি বলতে গল্পটা আমাদের কাছে স্ট্রং বলে মনে হয়নি। গল্পে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই। আবার একজন আন্ডারওয়ার্ল্ড ডনের যে ভাবসাব থাকবে সেইটাও যেন মিসিং। হ্যাঁ, শাকিব খান ভালো অভিনয় করেছেন, কিন্তু অন্যদের যেন ফেকই লেগেছে। আপনাদের মুভিটি কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।